আমি সত্যিই রাজনীতি করি না এবং সেই সুবাদে হয়তো শাসক দলের যেখানে যে শাসক দল থাকে তার উপরে ইটপাটকেলটা বেশি পড়ে এবং তারা সুযোগ সুবিধাও অনেক বেশি ভোগ করে শাসক দল হিসাবে, তো সেটা ন্যাচারাল। কিন্তু আমাকে যদি আপনারা বলেন যে পশ্চিমবঙ্গের কথা হলে যে অমিত শাহের ছেলে জয় শাহের 1000 গুণ সম্পত্তি কী করে হলো, আমি বলবো জয় শাহকে অ্যারেস্ট করান কোনো রকমভাবে কোর্টে কেস করে এবং তাকে ওই অনুব্রতর পাশের সেলটাতে ঢুকিয়ে দিন, আমার কিছু যায় আসে না। দিলীপ দা হয়তো চুপ করে থাকবে যে জয় শাহ নিয়ে কিছু বলবো না বা অমিত শাহ নিয়ে কিছু বলবো না বা উত্তরপ্রদেশের যোগী নিয়ে কিছু বলবো না, আমি বলবো অ্যারেস্ট করে দিন, সবাইকে একসাথে রাখুন জেলে, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো রাজনৈতিক ব্যানার নেই। এবার হচ্ছে কিন্তু আপনাদের এখানে আমাদের স্টেটে আমরা তো ইউপির সরকারকে গিয়ে ভোট দিইনি, আপনাদের ভোট দিয়েছিলাম, একটা পরিবর্তন এনেছিলাম, বিশ্বাস করেছিলাম। তো সেখানে আপনাদের তো একটু দায়িত্ব নিতে হবে বন্ধু। একেবারেই সব কিছু মানে পিঠে বস্তা করে নিয়ে যাচ্ছে, তো বাড়িগুলো তাহলে নরেন্দ্র মোদীর আবাস যোজনায় বানানো হয়েছিল এবং আজকে আপনাদের এবিপি চ্যানেলে দেখলাম 228 কোটি টাকা জমা পড়েছে কোনো একজন মানুষের অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টে ডিজিটাল ট্রান্সমিশনটাও তার মানে বিজেপির অনুপ্রেরণায় এরা করে দিয়েছে, ইডি করে দিয়েছে, মানে পুরো ব্যাপারটাই তো। তাহলে আপনারা কোর্টে যাচ্ছেন তা কেন আর কি? হ্যাঁ, পাবলিককে সবাই একটু বোকা ভাবে, পাবলিক এত বোকা না, পাবলিক দেখে যায়, এখন পাবলিক করবেটা কি, পাবলিকের দোষটা কি? তারা তো এনেছিলাম, আমরাই এনেছি, আমি ভোট দিয়েছি, সবাই আমার বাড়ির সবাই ভোট দিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন কি হচ্ছে সেটা নিয়ে কথা হচ্ছে, পয়েন্টে আসছি। রেডে গিয়ে মার খায় এজেন্সি বাহিনী। আমরা হালে দুটো রেড দেখলাম ইডির, দু রকমের রেড। একটাতে গিয়ে ইডি পেটান খেলো এবং দাঁড়িয়ে মার খেলো এবং মিডিয়াও মার খেলো, এবং অন্যটাতে দেখলাম বেশ রণংদেহী মূর্তি। আমার ব্যক্তিগত মতে, যেহেতু একসময় আমি সেন্ট্রাল ফোর্সেসেও ডিআইজি পোস্টে ছিলাম, ইডি প্রথমটিতে টোটালি আনপ্রিপেয়ার্ড ছিল, একটা জঘন্য অপারেশনে গিয়েছিল তারা। একটা এরকম লেভেলের রেড করতে গেলে প্রথমে তার গ্রামটাকে স্টাডি করতে হয় স্যাটেলাইট ফোনের, তারপরে নর্মাল ট্যুরিস্ট হিসাবে 2-4 বার গিয়ে দেখতে হয় কোন বাড়িটায় ঢুকবো, এক্সট্রা ফোর্সেস নিয়ে যেতে হয়, টার্গেটকে এবং টার্গেটের আশেপাশের এরিয়াকে সিকিউর করতে হয়। তারা টোটালি আনপ্রিপেয়ার্ড ভাবে গিয়েছিল এরকম একজন টার্গেট যখন, এবং যদি তাদের উচিত ছিল লেডি কনস্টেবলস নিয়ে যাওয়া, পুলিশ কুকুর নিয়ে যাওয়া, ড্রোন ব্যবহার করা, আলাদা আলাদা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ভিডিও করা, ইডি এগুলো করতে পারেনি, দুঃখের ব্যাপার। এবং দ্বিতীয়টিতে আবার দেখলাম একটু অন্যরকম ব্যাপার, মানে সেখানে আবার একটু অতি সক্রিয়তা। আমি দেবাংশুর সাথে এটাতে সহমত, ওখানে রুট মার্চ না করলেও হতো, একটু বেশি ফোর্স নিয়ে গেলেও হতো, কিন্তু সেখানে একটা কি যেমন একটা যুদ্ধ ভাবে এসে গেছে এরকম। ওটা বোধহয় আমার মনে হয় যে শেখ শাহজাহান বা সন্দেশখালির ঘটনায় ইডি আন্ডার প্রিপেয়ার্ড ছিল এবং এই সুজিত বোস এবং এনাদের ঘটনায় তাপসবাবু ওভার প্রিপেয়ার্ড ছিল। শাসক গুলিয়ে চলে, শুনিয়ে চলে জনরোষ কাহিনী। দেখুন, জনরোষ নিয়ে অনেক কথা বলেছে রাজনীতিবিদরা, আমি এটা নিয়ে কথা বলবো না। জনরোষ নিয়ে এটা বলবো, জনরোষের ন্যারেটিভ যদি তৈরি করা হয় আজকালকার যুগে কিন্তু সেটা একটা বিপদ ডেকে আনবে যারা তৈরি করছে। আজকে হবে না, এক্ষুনি দেখতে পারবেন না, এই সপ্তাহে দেখতে পারবেন না, একটা টেম্পোরারি রিলিফ পাবেন, বাট আলটিমেটলি দেখবেন বিপদ কিন্তু হবে। কারণ এইটা ফর্মুলা না, কারণ এইটা কিন্তু কোনো অরিজিনাল থিঙ্কিং না আপনাদের কারো। এইরকম অন্যান্য স্টেটেও হয়েছে। মানুষ, আমি এমন জায়গায় চাকরি করছি যেখানে তারা আমাদেরকে যেতে দেবে না বলে নারীদের বিবস্ত্র করে দাঁড় করে দিয়েছে, বাট আমরা উই হ্যাভ আওয়ার মিনস, আমরা ঠিক তার মধ্যে দিয়েও কাজ করতে পারি এবং আমাদের আইনের প্রভিশন আছে কিভাবে এই কাজগুলো করতে হবে। একটু সময় নষ্ট হয়, একটু অসুবিধা হয়, কিন্তু সাজা হয়। যারা সাজা কাটে তারা কিন্তু চুপচাপ সাজা কাটে। এবং আজকালকার জুনের টেকনোলজির দিনে আপনার মোবাইল টাওয়ার, প্রক্সিমিটি কেস, আপনার ডিজিটাল ফেস রিকগনিশন সফটওয়্যার, এগুলো দিয়ে 15 মিনিটের মধ্যে বার করে দেওয়া যায় কারা ছিল, কোথায় ছিল, এবং সেটা পরে রিভিল হবে। আজকে খবরের কাগজে দেখছিলাম যে ইডি চেয়েছে এই কেসটা সিবিআইকে দেওয়া হোক, এবং গতকাল আপনাদের চ্যানেলে দেখছিলাম শেখ শাহজাহান এসে তার উকিলকে দিয়ে বলছে যে আমি ঢুকতে চাই এই কেসের মধ্যে। আজকে নাকি সে আবার বেরিয়ে গেছে। বিজেপি করছে নিশ্চয়ই, আপনারাই ঠিক বলছেন, আমরা বুঝি কম। একটা কথা, এই যে শেখ শাহজাহানকে দেখছি, বীরভূমের বাঘ দেখছি, ধাঙ্গড়ের বাঘ দেখছি,
এরা আজকের নতুন সৃষ্টি না, কিন্তু এরা চিরকাল চলে আসছে। অনেকে হয়তো ভুলে গেছেন সিপিএম জমানায় সত্যজিৎ রায়ের শ্মশানে শাহাদা বলে পুলিশ কমিশনারকে ডেকেছিলেন এক কুখ্যাত গুন্ডা, হিস্ট্রি শিটার, এবং সেই লোকেরা কিন্তু এখন একটা ধীরে ধীরে প্রপার্টি করে ভোট টোট জিতে ক্ষমতায় এসে 3 জেনারেশন তাদেরও হয়ে গেছে দুষ্কৃতির মানে জামা পরে পরে। গভর্নমেন্ট পাল্টে গেছে, সরকার বদলে গেছে, কিন্তু তারা রয়ে গেছে এবং তারা এমন একটা জায়গায় এসে গেছে যে নির্ণায়ক ভূমিতে এসে গেছে। তাদের এগেনস্টে কিছু করলে ইচ্ছা থাকলেও করতে পারছে না, এবং বাহুবলীরা তারা কিন্তু রয়ে গেছে। নেতার দুয়ারে আসে কেন্দ্রের যন্ত্র। এইখানে আবার আমি একটু মানে সরকারের না, মানে এজেন্সির বিরোধী কথাবার্তা বলবো। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, ইডি, সিবিআই এসব এজেন্সিরা একটু সময়, স্থান, কাল, পাত্র দেখে লোকজনের বাড়িতে যাচ্ছে। মানে আমি কখনোই বলছি না এটা যে যারা সৎ লোক তাদের বাড়িতে গিয়ে তাদের অসৎ প্রমাণ করছে, না, অসৎ লোকদের বাড়িতেই যাচ্ছে, কিন্তু স্থান, কাল, পাত্রটা দেখে যাচ্ছে। একটা এক্সাম্পল দিই, ধরুন 20 জন অসৎ লোক আছে, তার মধ্যে 10 জন রাজ্যের শাসক দলের, আর বাকি 10 জন ছোটখাটো অন্য কোনো দলের বা অসাধু ব্যবসায়ী। এবার তারা ওই অসাধু ব্যবসায়ী বা ছোটখাটো অন্য কোনো দলের না গিয়ে বেছে বেছে শাসক দলের কাছে, এটা আমার ব্যক্তিগত মতামত, যাচ্ছে। এবং ইলেকশন কাল, পাত্র, কাল, ইলেকশনের সময়টা তাদের মনে হয় যেন একটু বেশি তড়িঘড়ি ধরে আন বেটাকে টাইপ ব্যাপার হয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগত মতামত আর কি। হ্যাঁ, এটা পাবলিক পারসেপশনে এরকম ঘুরছে যে আমরা দেখছি বছরের পর বছর চলে যাচ্ছে, আবার একটা ইলেকশন হয়ে যাবে, তারপর আবার সব চুপচাপ হয়ে যাবে আর কি। এটাকে আমাদের ভাষায় আমরা চেরি পিকিং বলুন। লজ্জায় চোখ বোঝে প্রিয় গণতন্ত্র। সুমন, সত্যি স্যার বললেন, আমি আপনার এই লাইনটা মারাত্মক লাইন, লজ্জায় চোখ বোঝে প্রিয় গণতন্ত্র। এটা অনেক কিছু বলে দিচ্ছে। একটা ছোট্ট, আমাদের পশ্চিমবঙ্গে সত্যি আমাদের লজ্জায় চোখ বুঝতে হচ্ছে। আমরা দেখছি কিছু লোক তারা ধরা পড়ছে, কোটি কোটি টাকা বেরাচ্ছে, কিন্তু আমরা বলতে পারবো না যে তারা চোর। প্রমাণ সাপেক্ষ, প্রমাণ হতে হবে তবেই তারা চোর। দেখতে পাচ্ছি টাকা বেরাচ্ছে। হ্যাঁ, এবার কেউ পুকুরে মোবাইল ফোন ফেলে দিচ্ছে, আমরা কিছু বলতে পারবো না। এবং কেউ গিয়ে সোজা হাসপাতালে, সুস্থ লোক ঢুকে পড়ছে এবং হাসপাতাল তাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে সে ভীষণ অসুস্থ। অন্যান্য হাসপাতাল তাকে বলছে ঠিক আছে, এবং তারপরে দেখা যাচ্ছে সে যখন জেলে গেছে সে বেশ ভালোই আছে, বহাল তবিয়তে আছে, সেই অসুস্থটা টেম্পোরারি অসুস্থ। কিন্তু অনেক ডাক্তারবাবু হলফ খেয়ে বলে দিচ্ছেন যে ইনি খুব অসুস্থ ছিলেন। এবং কেউ আবার মহামান্য আদালতের জজদের প্যাঁচে ফেলে দিচ্ছেন। গণতন্ত্রের লজ্জা তো বটেই। নেতারা ধরা পড়ছেন, জেল হাজত করছেন, এবং যেই একজন বিশাল চুরি ধরা পড়ে প্রমাণ হয়ে যাচ্ছে, তখন দল তার থেকে একটু দূরত্ব করে দিচ্ছে যে না না, আমাদের লোক কিন্তু এ না। একটা বাংলা প্রবাদ আছে, এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। এবার সাধারণত যে রাজ্যে যে দল শাসন করছে তার অপোজিশন যে দল, সেই দলের কর্তব্য যে প্রমাণ জোগাড় করে আদালতে গিয়ে তাদের বিরুদ্ধে কেস করাও। এই মুহূর্তে ভারতবর্ষে 16টা রাজ্যে বিজেপি শাসন করছে। তো আপনারা এত সুন্দর একটা জোট করেছেন INDIA, সেই জোটটাকে নিয়ে এই যেমন অখিলেশ বাবু রেগুলার এখানে আসছেন, তো ওনাদের কেন বলছেন না এদেরকে জেলে ঢুকাতে? কে মানা করেছে? কারণ আপনাদের এমন না যে আদালতের ওপর আস্থা নেই, আপনাদের নেতারা নিজেদের রক্ষা কবচ নেওয়ার জন্য ঘন ঘন আদালতে যান। ফলে আপনারা যেতে পারেন, গিয়ে চেষ্টা করতে পারেন, আমরাও খুশি হব যদি আপনারা ঢোকান তাদেরকে। কারণ এখানে পাবেন না, কারণ এরা তো শাসনে নেই, এরা কটা টাকা কিছু করতে পারবে। যখন শাসনে থাকবে তখন যদি ধরতে পারেন তো ধরুন, এতগুলো রাজ্য আছে, তাহলে আপনাদেরও বলার পয়েন্ট হবে আর কি। এবার হচ্ছে যে এই যে 100 দিনের কাজ, আপনারা আদালতে কেন যাচ্ছেন না? টাকা দিচ্ছে না কেন্দ্র, ভারী বাজে কথা আমি তো বলছি, বাট আদালতে কেন যাচ্ছেন না? গিয়ে বলুন হুজুর আমাদের টাকাটা দিতে বলুন। তারা হয়তো এমন কিছু বলে ফেলবে, সেটাতে আপনাদের আদালতে যাওয়ার একটু অসুবিধা আছে। আস্থা তো আছে না, সাধু ভাষায় এটাকে বলে দ্বিচারিতা। এবার আদালতের অবমান করা, বিচারকদের কুকথা বলা, এবং কিছু মানুষ নর্দমার ভাষায় ব্যবহার করছে, ভালো লোক তারা, প্রফেসর মানুষ, বলছে পিঠের চামড়া খুলে জুতো বানিয়ে রাখবো। এরা সিট পাওয়ার জন্য করছে, সবাই বুঝতে পারে। কিন্তু এটা কেন, এবং আপনারা কেন এটার কমপ্লেন করছেন না? আর চাটুকতার একটা হিড়িক পড়ে গেছে। কেউ নিজেদের নেতাদের মধ্যে স্বামী বিবেকানন্দ দেখছে, ঠাকুরকে ছাড়ছে না, সারদামাকে ছাড়ছে না। আরে
চৈতন্য মহাপ্রভু শিব ঠাকুরকে নোংরা কথা বলছে। এগুলো কি হচ্ছে? মা কালীকে পর্যন্ত কেউ উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে। কেন আমরা যেসব নেত্রীদের আমরা ভোট দিয়েছিলাম, কেন তাদের বলছেন না যে এরকম করে কথা বলবে না? এটা মানুষের মনের মধ্যে একটা কষ্ট হয়। আমরা তো কিছু করতে পারবো না, আমাদের কাছে ক্ষমতা কি? কোনো ক্ষমতা নেই। আমরা অভিশাপ দিতে পারি, দীর্ঘশ্বাস ফেলতে পারি, 5 বছর অন্তর অন্তর একটা ভোট দিতে পারি, তার বাইরে আমাদের সত্যিই ক্ষমতা নেই। বাট এগুলো আমরা দেখছি এবং গণতন্ত্র লজ্জায় চোখ বুজে ফেলছে। আচ্ছা, কিছু ভাষা বাজারে ঘুরছে, যেমন রাজনৈতিক প্রতিহিংসা, আবার আইনের পথে চলবে, মানে যতক্ষণ অবধি চাকরি পিসিং না হবে চলবে। আচ্ছা, একজন নেতা হালে দেখলাম বলছে যদি আমার বিরুদ্ধে প্রমাণ হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আরে ইয়ার কি হচ্ছে? আপনার বিরুদ্ধে প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেবেন? হয়ে গেল? জেলটা কে খাটবে? চাকরি পিসিং কে করবে? আচ্ছা, একজন আর তার থেকে এগিয়ে বলছে আমাকে কিছু করতে হবে না, আমি নিজেকে ফাঁসি দিয়ে দেবো। আচ্ছা, এটা করা যায়? এটা সম্ভব? আমাকে জজ সাহেব বললো আমি চুরি করেছি, ধরা পড়েছি, 5 বছর কারাদণ্ড। বলে না জজ সাহেব প্লিজ, আমাকে 5 বছর দিতে হবে না, আমাকে লটকাতে হবেই। এটা কাকে বোকা বানাচ্ছেন আপনারা? আচ্ছা, একটা অদ্ভুত কথা বলছি, ইটস অন দ্য লাইটার সাইড। আপনারা দেখবেন কিছু নেতা যারা দলে অতটা মানে সলিড না, বা একটা নিরাপত্তার অভাব আছে তাদের, তারা একটা কথা খুব ব্যবহার করে, অমুকের নেতৃত্বে তমুকের সেনাপতিত্বে। দুর্গাপুজোর প্যান্ডেল দারুণ পুজো হয়েছে দাদা, মিডিয়া জিজ্ঞেস করছে কেমন? অমুকের নেতৃত্বে তমুকের সেনাপতিত্বে। আগুন লেগেছে, দমকল এসছে, মিডিয়া জিজ্ঞেস করছে আগুন কি করে লাগলো? অমুকের নেতৃত্বে তমুকের। আপনারা তাহলে কিছুই পারেন না? মাঝে মাঝে চিন্তা করি যদি আরেকজন থাকতো তাহলে এই যে শব্দ চয়ন, এটা ফ্যান্টাস্টিক। কি চাটুকারিতা! একুলো রাখলাম ওকুলো রাখলাম, এবং বারবার বলে। আপনারা নেতারা দেখবেন, আপনাদের যারা শোনেন তারা কি টিভি দেখেন না? তাদের তো বলা উচিত এরকম বলবে না, এরকম রামকৃষ্ণর নামে এরকম বলবে না, এরকম আমাদের নামে বলবে না, আমাদের অপমান হয়, আমাদের দরকার নেই। আমরা যথেষ্ট বড় নেতা, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা নেতা হতে হয়েছি। কিন্তু এটা হচ্ছে তাদের ইনসিকিউরিটি, কুন্নিশ জানাই তাদের এই শব্দচয়ন। আচ্ছা, একটা প্যাটার্ন হচ্ছে, বিশাল জনপ্রতিনিধি সর্বোচ্চ স্তরে ঘুরে বেড়াচ্ছে, তারপরে তারা মানুষকে চমকাচ্ছে ধমকাচ্ছে, তারপরে ধরা পড়ছে, কিছুদিন আস্ফলন, তারপরে হাসপাতাল গমন, হাসপাতালের গমন থেকে জেল গমন, এবং শেষমেশ জজ সাহেব দুর্গাপুজো এসছে, একটু থাকতে দেবেন বাড়িতে? জজ সাহেব আমার মেয়ের শরীর খারাপ। এটা অদ্ভুত ব্যাপার। এই প্যাটার্নটাতে 5 জন 6 জনকে দেখলাম। এবার লাস্ট সময় যেটা, ওইটাতে আমার মতো লোক যাদের কোনো ক্ষমতা নেই, যারা বিশ্বাস করে কোনো সরকারকে আনি, তাদের কাছে এই সময়টা বড় উপভোগ্য। কারণ এইবার প্রথমবার জীবনে সেই ব্যাঘ্র সন্তানকে দেখলাম আমার থেকে খারাপ অবস্থায় আছে, আমার মাথায় ছাদ আছে, তার মাথার ওপর জেলের ছাদ আছে। তো তখন একটু আনন্দ হয় আমাদের, তখন মনে হয় আমাদের অভিশাপের একটা দাম আছে। আরেকটা হচ্ছে সব কিছু একটা কুক্ষিগত করবার ব্যাপার, সেখানেও কিন্তু গণতন্ত্রের লজ্জা, একটা বিকৃত রুচির পরিচয়। হ্যাঁ, কেউ 2000টা দুর্গাপুজো করছে, কেন রে ভাই? আরও তো লোকজন আছে, তাদেরকেও দে না, কবি আছে, লেখক আছে, তাদেরকেও একটু দুটো দে। হ্যাঁ, এবং কেউ মানে কোনো গুণী ব্যক্তি যদি মারাও যান রেহাই নেই, সঙ্গে সঙ্গে লাশ টাশ নিয়ে চলে আসো ভাই, একটা কিছু করে ফেলি আর কি। এই সর্বগ্রাসী ক্ষুধার পরিণতি কিন্তু ভয় হয়। আফ্রিকাতে উদাহরণ আছে, আমাদের দেশে অনেক রাজ্যে উদাহরণ আছে, শ্রীলঙ্কায় উদাহরণ আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে অনেক উদাহরণ আছে। পশ্চিমবঙ্গে এক সময় যারা ক্ষমতায় ছিলেন তাদের এখন দেওয়ালে ক্যালেন্ডারের, পুরনো ক্যালেন্ডার, আগের বছরের ক্যালেন্ডারের মতো ঝুলে রয়েছেন কোনো রকমভাবে। তাদের ক্ষমতা কি বর্তব ছিল যারা জানেন, যারা আমার বয়সী বা তার থেকে একটু বেশি বয়স, তারা জানেন। আচ্ছা, শাসক দলের আবার সব জায়গায় দোষ নেই, কারণ কোনো অল্টারনেটিভ নেই তো। হ্যাঁ, বিরোধী দলের কিছু নেতা যারা রাজ্য চালাবার, দেশ চালাবার ক্ষমতা রাখেন, তারা হাত ছেড়ে বুলেট চালাচ্ছেন। তাহলে আমরা কি করব, কোথায় যাব? দিলীপ দা বলবেন আয় আয় আমার কাছে আয়। হ্যাঁ, কিন্তু মানে সত্যি কথা, এগুলো আমাদের সমস্যা, সাধারণ মানুষের আজকে। আচ্ছা, এইবার হচ্ছে শেষ করবার আগে একটা কথা বলে রাখি, যে সাধারণ মানুষ কিন্তু কথায় আছে আশায় বাঁচে চাষা। তো সাধারণ মানুষ আশায় বাঁচে। আমরা চাই একটা ভালো সরকার হোক, আমরা চাই যে দুর্নীতি হলে সোজাসুজি বলা হোক দুর্নীতি করেছো বাড়ি যাও বাপু, কিন্তু সেটা শুনতে পাচ্ছি না। একটা ছোট্ট অ্যাডভাইস দেবো আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে কোনো দুর্নীতি হচ্ছে তাদের যারা সন্তান আছে, তারা তো সেকেন্ড জেনারেশন, তাদের যারা কাছের লোক, স্ত্রী সন্তান, তারা দয়া করে এই মানুষদের কথায় কোথাও সই করবেন না, কিন্তু তাহলে কিন্তু আপনাদেরও জেল খাটতে হবে। আমি কিছু জানি না বলে হবে না। এই মুহূর্তে কারো মেয়ে, কারো বউ, কারো ছেলে জেলে রয়েছে, দয়া করে আপনারা স্ট্যান্ড নিন যে না, আমরা সই করব না। কারণ তারা গেলে যাক, দুর্নীতি, তারা রাজনীতি করেছে, আপনারা তো নতুন ভারতের নতুন মানুষ, আপনারা কেন যাবেন? সাধু সাবধান। ধন্যবাদ।